প্রিভিয়াস ডেতে বাজারের মধ্যে আমরা বড়সড় গ্যাপ ডাউন দেখেছি। প্রায় 2.5%-এর মতন মাইনাসে চলে গিয়েছিল একটা সময় বাজার। আর সেখান থেকেই আস্তে আস্তে করে আপসাইডের দিকের জন্য শার্প মুভমেন্টও দেখতে পেয়েছি। এবং যদি দেখেন যে আপসাইডের মুভমেন্টটা তলা থেকে উপর পর্যন্ত, এটা প্রায় 3%-এর মতো। মানে উপর থেকে তলায় 2% আর তলা থেকে উপর যদি ক্যালকুলেট করেন তাহলে 3%। মোটামুটি 5%-এর ইন্ডেক্সের মুভমেন্ট নিফটিতে আগের দিনে কিন্তু দেখেছেন। এটা কবে দেখেছিলেন আমার তো মনে নেই, কিন্তু বাজার এই রকমই কিন্তু রিয়াক্ট করছে। আপনাদের সাথে বেশ কয়েকটা ভিডিওতে আপনাদের সাথে বহুবার চর্চা করছি যে বড় সড়ো যদি গ্যাপ ডাউন খুলে যায় বা গ্যাপ আপ খুলে যায়, সেখানে কিন্তু ইন্ট্রাডে সুইং লো, সুইং হাই বা ইন্ট্রাডের কোনো রকম সিস্টেমই কিন্তু কাজ করবে না। বা প্যাটার্ন যদি বাজারের মধ্যে তৈরি না হয়, সেক্ষেত্রে যদি একটা বড় সড়ো মুভমেন্ট কোনো একটা দিকের জন্য যদি দেখতে পাই, তাহলে ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী কাজ করতে হবে। এবং বেস্ট উপায় আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে যদি দেখা যায় যে হাফ অ্যান আওয়ারের রেঞ্জটা ব্রেক করছে, তাহলে কিন্তু একটা সুন্দর মুভমেন্ট আপসাইডেই বলুন বা ডাউন সাইডের দিকের জন্য বলুন পেতে পারেন। সেরকমই একটা মুভমেন্ট আগের দিনে আপনারা দেখতে পেয়েছেন। যারা যারা টেকনিক্যাল শিখেছেন এবং বাজারের মধ্যে কিরম ভাবে মুভমেন্ট হয় সেটাকে প্র্যাকটিক্যালি যারা যারা স্টাডি করে কাজ করতে পেরেছেন, তারা তো এই যে জোনটা আমি ড্র করে রেখেছি এরপর থেকেই কিন্তু কাজ করা সম্ভব হয়েছে। আর যারা একদম নবিস বাজারের মধ্যে নতুন, তাদের জন্য হাফ অ্যান আওয়ারের যেরকম রেঞ্জ দিয়েছিলাম, সেই রেঞ্জটা যদি খেয়াল করে দেখেন তাহলে এই সব জায়গায় ব্রেক হচ্ছে। তারপর থেকে কিন্তু একটা সুন্দর মুভমেন্ট আপসাইডের দিকের জন্য আমরা দেখতে পেয়েছি। সেটা নিফটিতেই বলুন, ব্যাংক নিফটি দিয়েই বলুন। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, ব্যাংক নিফটিতে বড় সড়ো গ্যাপ ডাউনের পর এই রেঞ্জটার পরই কিন্তু অ্যাকচুয়ালি ট্রেডিং সেট আপ চালু হয়ে যাওয়া উচিত। কিন্তু যারা নতুন আছেন তারা তো বুঝবেন না যে কেন এখানে কি প্রাইস অ্যাকশন হচ্ছে। সুতরাং এই রেঞ্জটা ব্রেক করলেও কিন্তু একটা ভালো মুভমেন্ট কিন্তু আপসাইডের দিকের জন্য পেয়েছে। হ্যাঁ, এটার মানে এই নয় যে বাজার এখান থেকে এবার ঘুরতে শুরু করবে, কারণ বাজারের বেশ কিছু নির্দিষ্ট নিয়ম আছে। যদি বাজারকে স্টেডি ভাবে চলতে হয়, আপসাইডের দিকেই বলুন বা ডাউন সাইডের দিকেই বলুন, সে বারবার রিটেস্ট করে করেই কিন্তু চলে। সুতরাং এখানে কোনোভাবেই ভাবার কারণ নেই যে এই মুখটা কন্টিনিউ আরো অনেক দূর পর্যন্ত চলে যাবে। হ্যাঁ, যুদ্ধ পরিস্থিতিতে আপনারা জানেনই, মোটামুটি যদি দেখেন তাহলে ইরানের প্রায় 70% ইনফ্রাস্ট্রাকচার কিন্তু ডিস্ট্রয় হয়ে গেছে। হ্যাঁ, সেগুলো মিডিয়াতে বেরিয়ে আসছে না, কারণ হচ্ছে ইরান থেকে কিন্তু কোনো পাবলিক করা হচ্ছে না। তাই আমেরিকার ক্ষয়ক্ষতি কি হয়েছে? হ্যাঁ হয়েছে, কিন্তু আমেরিকার তুলনায় ইরান হচ্ছে একটা পুতুলের মতনই ধরতে পারে। তো সেটা হচ্ছে ডিস্ট্রয় হচ্ছে, এর ফলাফল কি হবে? ভয়াবহ ফলাফলই কিন্তু আসছে। হ্যাঁ, আমেরিকা কোনো না কোনো দিন হয়তো যুদ্ধটা শেষ করবে, বা যেরকম স্টেটমেন্ট শোনা যাচ্ছে 1-2 সপ্তাহের মধ্যে আরো কিছু বোম্বিং করে তারা হয়তো যুদ্ধ ছেড়ে বেরিয়ে চলে যাবে। কিন্তু এর ফলাফল আগামী দিনে এই গালফ নেশন এবং পার্শ্ববর্তী দেশে সকলকেই কিন্তু ভুগতে হবে। শুধু আমি যদি ইন্ডিয়ার কথাই বলি, লোকে ভাবছেন যে শুধু তো তেলের দাম কিছু হয়তো ইনক্রিজ হয়েছে। হ্যাঁ, ইনক্রিজ হয়েছে, যুদ্ধ শেষ হয়ে গেলে এটা আর বেশি কিছু ফল করবে না হয়তো। কারণ কি? কারণ ইরান কিন্তু এখানে ট্যাক্স লাগিয়ে দেবে, বা বিভিন্ন দেশও কিন্তু সমর্থন করবে যে তাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে গেলে যে রকম পরিমাণ অর্থ দরকার, সেটাই তেল বেচে বা টোল ট্যাক্সের মতন উসুল করেই কিন্তু আসবে। আবার যদি অন্যদিকে দেখেন তাহলে ইন্ডিয়ার ক্ষেত্রে যদি দেখেন, ইন্ডিয়ার প্রায় 1.5-2 কোটি মানুষ, কারণ 140 কোটির দেশ, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তো 1.5 কোটির মতন মানুষ এই রকম গালফ নেশন গুলোতে গিয়ে কিন্তু কাজ করেন, তার বিনিময়ে অর্থ উপার্জন করেন। সেই অর্থ কিন্তু ইন্ডিয়াতেও আসে ফরেক্স রিজার্ভ হয়ে। তো এখানেও কিন্তু একটা ইম্প্যাক্ট পড়বে। আচ্ছা, এছাড়া হচ্ছে ফার্টিলাইজার। ফার্টিলাইজার যদি তৈরি করতে হয়, তার জন্য যেমন ইউরিয়া, ইউরিয়া যদি তৈরি করতে হয় তার জন্য লাগে হচ্ছে নাইট্রোজেন গ্যাস। এই যুদ্ধের প্রভাবে কিন্তু কাতারের ইনফ্রাস্ট্রাকচার, গ্যাসের বলুন অয়েলের বলুন, যেমন ইরান নষ্ট করেছে, তো ইরানেরও কিন্তু নষ্ট করেছে আমেরিকা। তো এর ফলে বুঝতেই পারছেন যে 4-5 বছর কিন্তু অলরেডি এই ইনফ্রাস্ট্রাকচার গুলো কিন্তু পিছিয়ে গেছে। হ্যাঁ, সাপ্লাই কি হবে? না হবে, কিন্তু যতটা দরকার, যতটা জরুরি, ততটা কিন্তু সাপ্লাই হতে পারবে না।
এরপর আর কি কি দেখতে হবে সেটা জানি না। এছাড়াও অন্যান্য কোনো যুদ্ধের মধ্যে আবার আমেরিকা ইনভলভ হবে কিনা, কারণ শোনা যাচ্ছে যে 3 মাস ধরে প্রায় কিউবাকে লক এন্ড কি অবস্থায় রেখে দিয়েছে, যেখানে তেল পর্যন্ত যেতে দিচ্ছে না। তার জন্য কিন্তু লোডশেডিং হয়ে আছে পুরোপুরি কিউবাতে। এর পরের নাম্বার কিউবা কিনা জানি না, কিন্তু সেখানে হয়তো খুব বেশি ইন্ডিয়ানদের ক্ষতি হবে কি হবে না, বা এটাই ওয়ার্ল্ড ওয়ারের সূচনা কিনা কেউ জানি না। তো এর আফটার এফেক্ট কিন্তু আসতে চলেছে, এইটুকুনি আপনারা কিন্তু ভেবে নিয়েই কিন্তু মার্কেটের মধ্যে কাজ করবে। হ্যাঁ, বাজার এখানে কি করবে, যখন যুদ্ধ শেষ হয়ে যাবে তখন একটা অ্যাসেসমেন্ট করবে, সেই অনুযায়ী বাজার কিন্তু রিয়াকশন দেবে। এখানে যদি ইন্ট্রাডের কথা বলেন, ইন্ট্রাডে বেসিসে কিন্তু বড় সড়ো গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হয়ে গেলে কোনো প্রিভিয়াস ডের লেভেল কাজ করে না। সেখানে ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশনের লেভেলই কিন্তু আপনাকে কাজ নিতে হবে। তার জন্য আপনাকে টেকনিক্যাল নলেজ জানা অত্যন্ত জরুরি। টেকনিক্যাল যদি না জানেন তাহলে আলটিমেট কিন্তু কাজ করতে পারবেন না। হ্যাঁ, কোনোদিন হয়তো টুকটাক হয়তো দুটো পয়সা চলে আসতে পারে, কিন্তু যাবেও খুব তাড়াতাড়ি, এইটুকুনি ধরে নিয়ে কিন্তু চলতে পারেন। এবার যদি এই যে চার্টটা তৈরি হয়েছে, এবার এর ওপর বেসিস করে আমরা যদি ইন্ট্রাডেতে দেখি যে সোমবার দিনের জন্য কিরম ইন্টারডে ট্রেডিং সেটআপ তৈরি হবে, এখানে কিন্তু কোনো ফ্রেশ প্রাইস অ্যাকশন তৈরি হয় না। সুতরাং এখানে আমি কি বলতে পারি যে ছোটখাটো যদি গ্যাপ ডাউন করে বা ফ্ল্যাট খুলে তলার দিকে আসে, তাহলে যদি এই সুইংটা ব্রেক করে তাহলে একটা সেলের জায়গা তৈরি হতে পারে, ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে 22,569। আবার ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি বলেন তাহলে হচ্ছে ঠিক এই সুইংটা, যেটা হচ্ছে 50,989। এর বেশি কিন্তু বলা যাবে না। এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউন খুলেছে এই রেঞ্জটার কাছাকাছি, এখানে যদি থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট হচ্ছে, সেখানে ফ্রেশ প্রাইস অ্যাকশনই দেখতে হবে। বড় সড়ো গ্যাপ ডাউন হয়ে গেলে বা বড় সড়ো গ্যাপ আপ হয়ে গেলে সেখানে কিছু করার থাকবে না। সেখানে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন, ইন্টারডে লেভেলগুলোকে নিয়েই কিন্তু কাজ করতে হবে। আবার হতেই পারে যে এখান থেকে হয়তো বড় সড়ো দেখলেন গ্যাপ আপ বাজার খুলে গেল, তাহলেও ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশনই কিন্তু দেখতে হবে। এবার আমরা আসি উইকলি চার্টের মধ্যে। উইকলি চার্টের মধ্যে আমরা কি দেখতে পাবো, যে বাজারের মধ্যে একটা এমন সিচুয়েশন হয়েছে যে এই টপের কাছাকাছি থেকে আবার কিন্তু তলার দিকের জন্য পড়ছে। এই লেভেলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু মনে রেখে দিন। যেটা হচ্ছে নিফটির ক্ষেত্রে 21,743। এই রেঞ্জটাকে যদি ব্রেক করে রিটেস্ট করার পর কন্টিনিউ এর তলায় সাসপেন্ড করে যায়, তার মানে বুঝে যান যে এখান থেকে আপনারা 19,000ও দেখবেন। আবার যদি নেগেটিভ সেন্টিমেন্ট তখনও বাজারের মধ্যে থাকে, তাহলে 17,500 পর্যন্ত কিন্তু নেমে আসতে পারে। আর যদি ব্রেক না করে এইসব জায়গার কাছাকাছি থেকেই যদি দেখেন যে বাউন্স হয়েছে, আবার তলার দিকে পড়তে চেয়েছে, কিন্তু 21,743 এই লেভেলটা ব্রেক করছে না, তাহলে এখান থেকে নতুন ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন তৈরি হবে। সেই প্যাটার্ন অনুযায়ী আমরা কিন্তু মুভমেন্ট দেখবো। এবার 21,743টা কেন ইম্পর্টেন্ট মনে হচ্ছে, কারণ তলায় কোভিড এর পর থেকে দেখবেন যে একটা বড় র্যালি এসেছিল, তারপর এখান থেকে তলার দিকের জন্য বেশ কিছুটা ডিপ নিয়েছে, এটা ন্যাচারাল। তারপর আবারও এখান থেকে একটা বাউন্স দেখেছি, সেটা হচ্ছে ডবল টপের কাছাকাছি, বা ডবল টপ যেটা হয়েছিল প্রিভিয়াস হাই, আগের যে হাই ছিল সেটাকেও ব্রেক করেছে। করার পর 2-3 বার এইসব জায়গা থেকে তারপর লাস্টে এখানে যুদ্ধ পরিস্থিতিতে তলার দিকের জন্য দেখছি। এই মুভটা তলার দিকে এই লেভেলটা ব্রেক করে দিয়ে গেলে আপনারা এটা বোঝার চেষ্টা করবেন যে সবকিছুই কিন্তু ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, বাজার কিন্তু রিচেক করে করেই কিন্তু চলে। বাজার যদি এই লেভেলটাকে ব্রেক করে দেয়, তাকে রিটেস্ট করতেও আসবে। করার পর কি করবে, যে যদি দেখে যে সাপ্লাই বেশি আছে এখানে আর উপরের দিকে সাস্টেন করতে পারছে না, বাজার কিন্তু এখান থেকে তলার দিকের জন্য রিয়াকশন দিতে শুরু করবে। তখন নিউজ হিসাবে অনেক কিছু বেরিয়ে আসতে পারে, সেটা আলাদা বিষয়। নর্মালি কিন্তু এই সিচুয়েশনের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, ব্যাংক নিফটিতে হচ্ছে ঠিক 47,700, এই লেভেলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তলার দিকের জন্য কি আসতে পারে কয়েকদিন বা কয়েক সপ্তাহ, হ্যাঁ আসতেই পারে, কিন্তু যদি 47,700 এই লেভেলটা ব্রেক না করে কোনো কারণে, আর দেখলেন যে যুদ্ধ পরিস্থিতি নর্মাল হয়ে গেল, তারপর অ্যাসেসমেন্টের পর আর কোনো কারণেই দেখছেন যে 47,702 এখানে আর ব্রেক করছে না, তাহলে এইসব জায়গায় ইন্ট্রাডেতে আপনারা প্যাটার্ন দেখতে পাবেন খুব বেশি, এবং তার রিফ্লেক্টও দেখতে পাবেন আপনারা উইকলি চার্টের মধ্যে। এবং সেখানে যখন প্যাটার্ন তৈরি হয়ে যাবে,
তার মুভ যদি আপসাইডের দিকের জন্য হয় তখন আপসাইডের দিকের জন্য, বা তার মুভ যদি তলার দিকের জন্য হয় তাহলে এই লেভেলটা ব্রেক করার পরও তলার দিকের জন্য মুভমেন্ট হতে পারে। সেখানে কিছু নেগেটিভ সেন্টিমেন্টের নিউজ কিন্তু আপনারা দেখতে পাবেন এবং নিউজ চ্যানেলগুলোতেও কিন্তু ফ্লোট করতে শুরু করবে। সুতরাং এইরকম সিচুয়েশনের মধ্যে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। এইখান থেকে আপনাদের বুঝতে হবে যে বাজারের মধ্যে কোনো জিনিসটাই পার্মানেন্ট নয়। এই যে পড়ছে এটাও যেমন পার্মানেন্ট ক্রমাগত পড়তে পারে না, তেমনি এই যে ক্রমাগত ডাইরেক্ট যেটা দেখছেন বাউন্স উপরের দিকের জন্য এতদিন দেখেছি, আপসাইডের দিকের জন্য মুভমেন্ট করেছে, এটাও কিন্তু ক্রমাগত হতে পারে না। হ্যাঁ, ন্যাচারাল অর্গানিক ভাবে হয়, যেটা টেকনিক্যালি ট্রেড করা সম্ভব, সেটা তলার দিকেই হোক বা উপরের দিকেই হোক। কিন্তু যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যেখানে নিউজ বা সেন্টিমেন্টের বেসেই ম্যাক্সিমাম দিন বাজার চলে, তাহলে সেখানে কিন্তু ইন্ট্রাডে ফেস প্রাইস অ্যাকশনের ওপরই জোর দিয়ে কাজ করতে হবে। যদি সুযোগ পাওয়া যায় তাহলে, যদি সুযোগ পাওয়া না যায় অ্যাভয়েড করতে হবে। এই যে দিনগুলো আসবে সেগুলোকে প্রোটেক্ট করার জন্য বা ট্রেড করার জন্য বা কোন ফেজে কিরম ট্রেড করা উচিত এগুলোর জন্য কিন্তু আপনার টেকনিক্যাল নলেজ কিন্তু অত্যন্ত জরুরি। আপনার স্কিল যত বেটার হবে তত কিন্তু আপনি প্রপার ওয়েতে কাজ করতে পারবেন এবং যে যে দিনগুলোতে ট্রেড করার নয় সেইগুলোকে অ্যাভয়েড করতে পারবেন। আদারওয়াইজ প্রতিদিনই লাগবে যে বড় সড়ো মুভমেন্ট পাবেন, তারপরে দিনের শেষে দেখবেন বাজার চললো না, এইরকমই ব্যাখ্যা থাকবে এবং লস নিয়ে বাড়ি ফিরবেন। তারপর যেমন এই মুহূর্তের অবস্থা হয়েছে, ম্যাক্সিমাম লোকের যারা যারা ডেলিভারিতে স্টক নিয়ে রেখেছিলেন তাদের পোর্টফোলিও প্রায় 50% মাইনাস, বা যারা যারা ইন্ট্রাডে বেসিসে ট্রেড করার চেষ্টা করেছিলেন, খুব ভালো সুযোগ আছে এই সময় ট্রেড করার জন্য, তারাও কিন্তু ওয়াইপ আউট হয়ে গেছেন। তার ফলে কিন্তু আপনারা যদি ভালো করে দেখেন যে জ্যাম্প চ্যানেলে যত ভিউয়ার্স ছিল তার প্রায় অর্ধেক হয়ে গেছে। ছোট চ্যানেলে যদি কারো 200 ভিউ আসে তার 100 হয়ে গেছে, আবার কোনো চ্যানেলে যদি 2 লাখ ভিউ আসে তার 1 লাখ হয়ে গেছে। কারণ তার মানে 50% যারা জনতা ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে আর ইন্টারেস্ট নেই, বা ক্যাপিটালও তাদের কাছে নেই, বা টেকনিক্যাল অনুযায়ী কাজ করার মতন ক্ষমতা ওটাও নেই। সুতরাং টেকনিক্যাল নলেজের ওপর জোর দিন, শিখুন, জায়গাগুলোকে বুঝুন, কারণ প্রত্যেকটা ফেস চেনার আছে, জায়গাগুলো জানার আছে, তবেই কিন্তু ট্রেড হবে। আদারওয়াইজ যদি আপনি একটা কোনো স্মুথ বাজার 1 সপ্তাহ 1.5 সপ্তাহ 2 সপ্তাহ খুব সুন্দর প্রফিট কামিয়েছেন, তার মানেই কিন্তু এই নয় যে আপনি সারা জীবন কামাতে পারবেন। কারণ প্রত্যেকটা ক্রিকেটের যদি ভাষায় বলেন যে প্রত্যেকটা বল একই ধরনের হয় না, আর প্রত্যেকটা ব্যাটসম্যানের যে শট একই রকম হয় না। কারণ হচ্ছে যে বলটা যেরকম ভাবে আসবে ব্যাটসম্যানকেও সেই রকম ভাবেই শটটা খেলতে হবে। সুতরাং এখানেও মার্কেটটাও হচ্ছে এরকমই, বিভিন্ন দিন বিভিন্ন রকম মুভমেন্ট দেখবেন, বিভিন্ন রকম টাইপের সিচুয়েশন থাকবে। তার মধ্যে টেকনিক্যালি যারা যারা যেরকম যেরকম স্ট্রং আছেন এবং স্কিল যাদের যত বেটার আছেন তারাই সার্ভাইভ করবেন, আর বাকি লোক কিন্তু ওয়াইপ আউট হয়ে যাবেন। আবার নতুন এক দল আসবে, তারাও যদি যারা যারা তার মধ্যে শিখতে পারবেন তারা থাকবেন, আর যারা যারা শিখতে পারবেন না তারা ওয়াইপ আউট হয়ে যাবেন। তো এরম ভাবেই কিন্তু ক্রমাগত চলছে, আগামী দিনেও কিন্তু চলবে। সুতরাং আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, অনেক কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।